আমাদের অত্যাচারে প্রিন্সিপাল স্যার থেকে সকল স্যার অতিষ্ঠ। কারণ কলেজের যত ঝামেলা গ্যাঞ্জামের মূলে আমাদের ফ্রেন্ড সার্কেল। স্যার পারে না যে পিটাতে পিটাতে কলেজ থেকে বের করে। স্যার তো বলে তার লাইফে আমাদের ব্যাচের মতো বদমাশ স্টুডেন্ট দেখেনি। আজকে ঈদের ছুটি শেষ হয়েছে, তাই কলেজে এলাম। আমার আবার কাপল দেখলে অ্যালার্জি শুরু হয়। আমার সামনে প্রেম করলে বা লটর পটর করলে সহ্য করতে পারি না। একা একা করিডোর দিয়ে ক্লাসের দিকে যাচ্ছি, তখন সামনে একজোড়া লাভবার্ড পড়ে গেল। ওদের ওখানে গিয়ে ছেলেটার ঘাড় ধরে বললাম, কী রে মদনা, সিনিয়রদের সামনে এমন মেয়ে নিয়ে লটর পটর করতে ভয় করে না? দিলাম কয়েকটা মাইর। মেয়েটা তো আমাকে দেখে আগেই দৌড় দিয়েছে। বেচারা আমার মায়ের খেয়ে কান্না শুরু করে দিয়েছে। যদি আবার আমার সামনে এমন লটর পটর করিস, তাহলে তোর কি করব নিজেও জানি না। সর তুই। বন্ধুদের কাছে এসে বসলাম। ভাই তোর এসব ঢং বাদ দে। কোনো একদিন এমনভাবে এক মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়বি যে তোকে পাত্তাই দিবে না। শুধু শুধু ছেলেটাকে এমনভাবে পিটানোর কি প্রয়োজন ছিল? প্রেমে আমার অ্যালার্জি, বুঝেছিস? আমার মন কখনোই আর কারো প্রেমে পড়বে না। আহা, শোনা গো আমার। শর্ট তুই। তারপর আড্ডা দিতে শুরু করি। আড্ডা দেওয়ার মধ্যেই পিয়ন এসে বলল যে বুড়ো প্রিন্সিপাল ডাকছে। নে, প্রিন্সিপালের কাছে বিচার পৌঁছে গেছে। যা শুনে কি বলে। হুম। ওটা প্রিন্সিপাল স্যারের পারমিশন নিয়ে ভিতরে এসে বসলাম। স্যারজি, আপনি এখনো বেঁচে আছেন? আমি ভাবলাম হয়তো এই ঈদের মধ্যে আপনি পটল তুলেছেন। মানুষ হবি না। আর আজকে কলেজে আসতে আসতে মারামারি শুরু করে দিয়েছিস। কলেজ পড়াশোনার জায়গা, প্রেম প্রীতির জায়গা না। ওই ছেলের উপর তার মা বাবার কত স্বপ্ন, আর সে এসে প্রেম প্রীতি করে বেড়াচ্ছে, ফালতু সময় নষ্ট করে বেড়াচ্ছে। সে ভুল করেছিল, তাই একটু শাসন করলাম। সিনিয়র হয়ে জুনিয়রদের এইটুকু শাসন করার অধিকার তো আছে, তাই না স্যার? স্যার আমার দিকে রেগে তাকিয়ে আছে। এখন বড় হয়ে গেছিস, মারতেও পারিস না। আর কয়েকটা মাস সহ্য করেই নি, এরপর এই কলেজ থেকে চিরবিদায় নিয়ে নেব। কিন্তু স্যার, আমার তো যেতে ইচ্ছে করছে না। আমি তো ভাবছি থেকেই যাব। প্রয়োজনে আমি তোদের হয়ে পরীক্ষা দিব, কিন্তু তোদের মতো এখানে থাকতে দেব না। তুই আর তোর বন্ধুরা জ্বালিয়ে মারছিস। প্রতিদিন তোদের নামে একটা ওটা কমপ্লেন আসতেই থাকে। স্যার, সে ঠিক আছে, কিন্তু স্যার ভাবছি তো এখানেই মাস্টার্স করব। তোর ভর্তিই নিব না, এখন তুই যেতে পারিস। লাভ ইউ স্যার। আপনি কত ভালো স্যার। কিছু না বলেই ছেড়ে দিলেন। আপনার মতো স্যার যেন প্রতিটা কলেজের স্টুডেন্ট পাই। তোর মতো স্টুডেন্ট যেন কোনো কলেজে না পাই। তুই কি যাবি, না আমাকে উঠতে হবে? স্যার উঠতেই দৌড় দিয়ে স্যারের ক্লাসরুম থেকে বেরিয়ে আসি। স্যার, এই অসভ্য বেয়াদবটাকে আপনি কিছু বললেন না কেন? আপনি তো আগামীকাল থেকে জয়েন করছেন, তাই না? তখন বুঝে যাবেন কেন কিছু বললাম না। প্রতিদিন এর নামে অভিযোগ আসতেই থাকে। কয়টার জন্য পানিশ করব? তাই বলে শিক্ষকের সাথে এমন ব্যবহার? এর মধ্যে কোনো ম্যানার্স নেই। আমার ক্লাসে হলে সোজা করে দেবো পিটিয়ে। ইংরেজি তো কমন সাবজেক্ট, আপনাকে ওদের ইংরেজি ক্লাস নিতে হবে। ছেলে বেশ ট্যালেন্টেড, কিন্তু সমস্যা হচ্ছে এমন অসভ্য। কোডিং ভালো পারে, এর জন্য বেশ কয়েকবার ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। সে যাই হোক, আপনি একটু সাবধানে থাকেন, তাহলে হবে। বিশেষ করে এই ছেলের সামনে কখন যে আপনাকে কি করে দেয়, তখন আর মুখ দেখাইতে পারবেন না। যেখানে সাবধান হবার কথা স্টুডেন্টের, সেখানে আমাকে নাকি সাবধান হতে হবে? এ কোন জায়গায় এসে ফেসে গেলাম আমি? বন্ধুদের দিকে যাচ্ছি, তখন পিছন থেকে কেউ ডাক দিল। আবার পিছু ডাকে কেন? পিছনে ঘুরে দেখি বর্ষা। সামনে ঘুরে আবার হাঁটতে শুরু করি। দৌড় দিয়ে হাত মেলে আমার সামনে দাঁড়ালো। এই শয়তানের কি কোনো আর কাজ নেই? এই দেখ, তোর কিন্তু আমি ছাল ছাড়াবো। আমাকে দেখলেই এমনভাবে পালিয়ে যাচ্ছেন কেন? কিরে, তুই আমাকে তুমি করে বলছিস কেন? আপনি করে বল। শোনো না, চলো না একটু সুখ দুঃখের গল্প করে আসি। রেগে ওর দিকে এগিয়ে যেতেই সাইডে সরে গেছে। দেখতে দেখতে কখন মাইর খাবি। আমাদের ক্লাসে ছেলের অভাব নেই, ওদের সাথে গিয়ে লাইন মার। সিনিয়র, আমার তো আপনাকে পছন্দ। ওর কোনো উত্তর না দিয়ে চলে এলাম বন্ধুদের কাছে। আমি আকাশ আহমেদ নীল, পারিবারিক পরিচয় নাই দিলাম। আর এই শয়তান মেয়ে আমার জুনিয়র, একই এলাকার। তাই এত সাহস। বলি প্রেম করব না, কিন্তু তবুও আমার পিছু ছাড়ছে না।
এত ধমক দিয়ে কিন্তু শোনে না। দেখতে দেখতে কখন যে প্যাদানি দেবো ঠিক নেই। বেচারি মেয়েটা শুধু শুধু এত কাঠখড় পুড়াচ্ছে। আরে বেটি, তোর হাতে কি অপশন কম আছে রে? আমাদের দিকে একটু তাকা। ধরে একদিন পিটানি দিলেই ঠিক হয়ে যাবে। ও এত সাহস পেয়েছে কোথায় বুঝতে পারছি না। এই মেয়ে মাঝে মধ্যে এত বিরক্ত করে কি বলবো। ইচ্ছে করে গালের উপর থাপ্পড় দিই, কিন্তু আমি তো ভদ্র মানুষ, মেয়ে মানুষকে কোনো কটু কথা বলি না। মারা তো অনেক দূরের কথা। কি হলো, এমনভাবে তাকিয়ে আছিস কেন? মাথার বোর্ড, কিছুদিন আগে যে প্রীতিকে থাপ্পড় মারলি। না, আসলে রাগ উঠলে সামনে কে থাকে ভুলে যাই। সবাইকে একই মনে হয়, নারী পুরুষের সমান অধিকার কি না, তাই তখন সামনে মনে হয়, তাই তখন সমান মনে হয়। মেয়েটা কে রে, এমনভাবে তাকিয়ে থেকে চলে গেল? আর এর আগে তো কলেজে দেখছি বলে মনে হয় না। আমি কিভাবে বলবো এই মহিলা কে, তো গিয়ে জিজ্ঞেস করি আই। না থাক, সে প্রয়োজন নেই। দেখ বন্ধু, মনে হচ্ছে আমাকে পছন্দ হয়েছে, তাই এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। পটানোর চেষ্টা করতে হবে। সামনে বসেছিল, দিলাম লাথি, মুখের ফরে গিয়ে পড়েছে। কি করবি বললি? মুখ ফুসকে বের হয়ে গেছে বন্ধু। ছোট বাচ্চা ভেবে মাফ করে দে এবার। প্রেম ভালোবাসা তোমার বের করছি। আমি উঠে দাঁড়াতে হাবি উঠে দৌড় দিয়েছে। শালা এমনভাবে পালিয়ে গেলি কেন? তোর আন্ডা ফাটিয়ে তারপর ছেড়ে দিতাম। ছেলেটা তো অনেক বেয়াদব, কিভাবে মারামারি করে। আমার সাথে এমন করলে পিটিয়ে সোজা করে দেব। আমার সাথে এমন ইয়ার্কি ফাজলামি চলবে না। বসে থাকতে থাকতে বাকি বন্ধুরা এলো, ওদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। প্রীতি আমার দিকে তাকিয়ে আছে, রেগে তাকাতে চোখ অন্যদিকে করে নিল। কাকে মন দিলাম আমি, যে প্রেম ভালোবাসা পছন্দ করে না তাকে কিনা ভালোবাসলাম। আল্লাহ, একটু ওর পাথর মনে আমার জন্য ভালোবাসার ফুল ফোটাও। এমন হার্ডলেস কেন? সেদিন ওর মনে বুলডোজার চালিয়ে মনের পাথর ভাঙবো ভাবলাম, কিন্তু থাপ্পড় দিয়ে আমার দাঁতই নাড়িয়ে দিল। শালা, তোর মনে ঠাডা পড়ুক। ক্লাস শেষ করে বাইরে এলাম। প্রীতি আমার পাশ দিয়ে যাচ্ছে আর গাইছে, জীবনে ভালোবেসে করেছি ভুল। কিছু না বলে পাশ কাটিয়ে চলে এলাম। তারপর সব বন্ধুরা মিলে আড্ডা দিতে বসি। আড্ডা শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ল্যাপটপ নিয়ে বসলাম। ফোনটা বেজে উঠলো, রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি গো, তোমার ক্রাশ। না মানে তোমার প্রেমিকা। না না, দেখ একদম ভালো হচ্ছে না, কিন্তু দেখ একদম ভালো হচ্ছে না। কি জন্য ফোন দিয়েছিস সেটা বল। বিকেলে ফ্রি আসছো? না, আমি ফ্রি নাই। ফোন রাখ তুই। ফোন কেটে অফ করে দিয়ে ল্যাপটপে কাজ করতে শুরু করি। জীবন চলছে এমনভাবেই, কলেজ, আড্ডা, বাসা, ফোন, ল্যাপটপ, ঘুম, এসবের ভিতর দিয়েই। প্রথম প্রেমে ছেঁকা খাওয়ার পর থেকে কোনো বেডি মানুষকে দুই চোখে সহ্য করতে পারি না। এসব প্রেম ভালোবাসা দেখলে তো শরীর আরও জ্বালা করে। জীবনটা কেমন যেন চিনি ছাড়া তরকারির মতো হয়ে গেছে। বসে বসে ল্যাপটপে কাজ করছি, তখন ছোটো বোন আই কফি নিয়ে এলো। কফি দিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, এই সব আমার মাথার উপর দিয়ে যাবে, আর আমার এতটাও ধৈর্য নেই যে এই সব শেখাবো। তোকে এগুলো কেউ শিখতে বলেছে? তোর না ডাক্তার হওয়ার ইচ্ছা, ডাক্তারি পড়ার প্রস্তুতি নেই। তোর যেটা হওয়ার ইচ্ছা সেটা পড়, যত খরচ আমি দেব। তা জানি। কিরে, তোর হাতে চোট কিসের? আমার কথা শুনে উঠে যেতে যাবে, তখন ধরে নিয়ে বললাম, আমাকে এক্সপ্লেন করে তারপর যা। মিথ্যা বলে কিন্তু তোর জন্য ভালো হবে না। না না, তেমন কিছু না, পরে গিয়ে এমন হয়েছে। সত্যি তো? যদিও আমি সত্যিটা জেনে যাব। আহিকে ছেড়ে দিতে চলে গেল। বিকেলে বসে বসে দুই ভাই বোন টিভিতে কার্টুন দেখছি, তখন কলিং বেল বেজে উঠলো। এই মুহূর্তে আবার কে এলো? এ আহি, গিয়ে দেখতো কে এলো। আহি উঠে গিয়ে দরজা খুলে দিল। দেখে একটা মেয়ে। জি, কে আপনি? আপনার নাম কি? কাজ কি? কাকে চাই? এটা কি আসলাম পারভেজের বাসা না? জি, এটা তারই বাসা। আপনি কে? আপনার পরিচয় দেন। বাপরে, কত প্রশ্ন করে। আপনি আমাকে চিনবেন না। যদি উনি থেকে থাকে তাহলে ওনাকে একটু ডেকে দিন। আহি, কে এসেছে? দেখো, হয়তো ভিখারি বা সাহায্যের জন্য কেউ এসেছে। ওখানে যাচ্ছ তখন হাতে পয়সা করে নিয়ে যাও। অ্যাঁ, আমি ভিখারি? আমাকে ভিখারি বলল? এত বড় অপমান! কণ্ঠটা তো ওই বেয়াদবের মতোই লাগে। এটা কি তারই বাসা? তুমি কি এরা ইসমাইল হোসেনের মেয়ে? আমি চিনি না আম্মু, তুমি কথা বলো। আম্মু ভিতরে এসো,
তোমার কথা আমাকে বলে রেখেছিল। আমি ভাবলাম হয়তো সকালে আসবা, কিন্তু বিকালে এসেছো। তোমার আঙ্কেল তো বাসায় নেই, অফিস থেকে এখনো বাসায় আসেনি। ভিতরে এসে বসো, তারপর কথা হবে। জি আন্টি। আইয়ে এসে আমার পাশে বসেছে। আমার পিছনে পিছনে ওই মেয়ে বাসার ভিতরে এলো। আম্মু সোফায় বসে। এইটা তো ওই বেয়াদবটাই। বসো। তোমার থাকার বিষয়ে বলেছিল। তোমার আঙ্কেল বলেছিল যে তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের সাথে থেকে যেতে। নিচে অনেকগুলো রুম ফাঁকা। আমি তো বাসা খুঁজে দেওয়ার জন্য। বাইরে বাসা খুঁজতে বলেছে, খুঁজে দিলেই তো হয়ে যায়। তোকে কথা বলতে বলেছি? তোরা ভাই বোন টিভি দেখছিস, টিভি দেখ। ভাইয়া, মেয়েটা তোমাকে দেখে মনে হয় ক্রাশ খেয়েছে। আসার পর থেকে কেমন আর চোখে দেখছে। আর রিমোট দিয়ে ওর মাথায় মারলাম, চুপ থাক আর টিভির দিকে চোখ রাখ। দুজনে কার্টুন দেখায় মনোযোগ দিলাম। নাহার, একটু চা কফির ব্যবস্থা কর। খালাম্মা, আহি আপার নুডলস রান্না করছিলাম, ওগুলো নিয়ে আসি। তাহলে তো ভালোই, যাও নিয়ে এসো। ওই দেখ, তোর নুডলসের ভাগ অন্য কেউ খাবে। এখন তুই কি খাবি? ওদের দুটোর কথায় কান দিও না। তুমি করে বলছি, কোনো সমস্যা নেই তো? না না আন্টি, কোনো সমস্যা নেই, আপনি তুমি করেই বলতে পারেন। ওকে, তুমি আমাদের সাথে থেকে যাও। বাসা খোঁজা অনেক টাফ। জি আন্টি। এই ছেলে সত্যিই একটা বেয়াদব এবং ম্যানারলেস, একটুও ম্যানার্স নেই। আমি তোমার সাথে ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি। তোমার ব্যাগ এবং যা আছে নিয়ে চলে আসো। আমি একটা রুম ঠিক করে দিচ্ছি। নেন আপা, নুডলস খেয়ে নেন, তারপর আমি কফি বানিয়ে নিয়ে আসছি। ভাইজান, আপনি কফি খাবেন? না, আম্মু আর মেয়েটা কথা বলছে আর আমরা দুই ভাই বোন কার্টুন দেখছি আর হাসি। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে ফোন কেটে দিলাম। হাবিব ফোন দিয়েছে। রিমোট রেখে উঠে রুমে এলাম। তারপর রুম থেকে বেরিয়ে বাইকের চাবি নিয়ে চলে আসি বাইরে। সন্ধ্যায় বাসায় এসে আবার ল্যাপটপ নিয়ে বসলাম। নাহার কফি দিয়ে গেল। রাতে খাবার সময় তোমার বাবার এখন কি অবস্থা? এখন কি করে বেড়াচ্ছে সে? জি, আব্বা কৃষিকাজ করেন, পাশাপাশি ছোট একটা ব্যবসা। তাহলে তোমাকে এত দূরে নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছে। তোমার এই বিয়ে কি হয়ে গিয়েছে? জি না আঙ্কেল। আহারে, মনে হয় কেউ পছন্দ করেনি। আর এমন বয়স্ক মেয়েকে কে পছন্দ করবে? গ্রামে তো আরও পছন্দ করবে না। চুপ করবি তুই? সব সময় ইয়ার্কি আর ফাজলামি করে। ভাইজানকে কেউ পছন্দ করে না দেখে উনি ভেবে নিয়েছে অন্য কাউকেও পছন্দ করবে না। খুব কথা বলতে শিখেছিস তাই না? যেদিন বাসা থেকে বের করে দেবো সেদিন বুঝবি। আমি তো সত্যি কথাই বলছি, তাই না খালাম্মা? এই জন্যই তো আপনার কোনো গার্লফ্রেন্ড নেই, কেউ আপনাকে পাত্তাই দেয় না। মায়ের খাওয়ার খুব ইচ্ছে করছে তোর? রাগে একটা লোক দিতেই চুপ হয়ে গিয়েছে। জানে আর একটা কথা বললে এবার সত্যি সত্যি মায়ের খাবে। আমাকে নিয়ে হাসাহাসি করা ঠিক হয়েছে। আল্লাহ, তুমি শেষ পর্যন্ত এর বাসায় পাঠিয়ে দিলে। আঙ্কেলের ছেলে এই অসভ্যটা কেন হলো? ভালো কেউ তো হতেই পারতো। আমি কি ভুলভাল বকছি? কার সাথে কথা নাই বললাম? খাওয়া শেষ করে উঠে বললাম, মুখে লাগাম দে, নাহলে সত্যি সত্যি তোকে বাসা থেকে বের করব। চলে এলাম আমার রুমে। এসে আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ি। নাহার, আকাশকে কিছু বলিস না, না হলে হয়তো কোনোদিন সত্যি মেরে দিবে। আর যদি বাসা থেকে বের করে দেয় তাহলে তো মনে কর তোর কাজ যাবে। জি খালু। নতুন মানুষ, কিছু বলাও যাবে না। আর যদি আমাকেও বের করে দেয় তখন ফ্রি ফ্রি থাকা আর খাওয়াও হবে না। বাইরে থাকতে গেলে অনেক খরচ হয়ে যাবে। নিজের পায়ে নিজের কুড়াল মারার শখ নেই বাবা। দেখো মা, আমার ছেলের সাথে তেমন কথা বলার প্রয়োজন নেই, আর সে তোমার দিকে ফিরেও দেখবে না। কথা বলা তো দূরের কথা, যতক্ষণ না তুমি ওর রাস্তায় না যাবে ততক্ষণ কিছু বলবে না। জি আঙ্কেল, মনে থাকবে। না শাসন করার জন্য এমন বিগড়ে গেছে। বড়লোকের ছেলে মেয়ে এমন হয়, জানতাম না তো। টাকা পয়সা রয়েছে তাই বিগড়ে গেছে। বসে বসে কোড লিখছি। এগুলো ভালো লাগে। যখন নিজে নতুন কিছু তৈরি করি তখন আরও ভালো লাগে। পরের দিন সকালে ভাইয়া, তুমি আমার সাথে কেন আসছো? আমার কলেজে কোনো সমস্যা হয়নি? কিছু না হয়ে থাকলে এত ভয় পাচ্ছিস কেন? চুপচাপ আমার সাথে আই, দেখি
তোকে কে এমনভাবে জোর দিল? আহির কলেজের ভিতরে এলাম, ওর ক্লাসরুমে এসে বললাম, বল কে কী করেছে? সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাইকে উদ্দেশ্য করে বললাম, আমার বোনকে কে আঘাত করেছে? তানিশা, তুমি বলো। ভাইয়া কেউ তো কিছু করেনি। ধমক দিয়ে বললাম, সত্যিটা বলো। আমার এমন ধমক শুনে কেঁপে উঠলো। বলো কী হয়েছে, আর কী নিয়ে ঝামেলা, আর চোট পেলো কীভাবে? ভাইয়া আপনার বোন তো শুধু ছোট পেয়েছে, কিন্তু আপনার বোন তো মেরে ওই ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। তানিশার কথা শুনে আহির দিকে তাকাতেই শয়তান মুচকে মুচকে হাসছে। এই না হলে আমার বোন, তাহলে ঠিক আছে, কিন্তু কী নিয়ে এমন ঝামেলা? ক্লাস মনিটর কে হবে এই নিয়ে আপনার বোনের সাথে আমাদের ক্লাস টপারের ঝামেলা। একসময় হাতাহাতি, তারপর আহি রাগে ডাস্টার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আর ওই ছেলে আহিকে একটু ধাক্কা দেওয়ার জন্য পড়ে গিয়ে আঘাত পেয়েছে। যেমন ভাই তেমনি বোন। আমি তো ভাবছিলাম আজকে আপনাদের কাউকে ডেকে পাঠাবো। এখন বলুন মিস্টার, আপনার বোনের কি করব? আমাদের কি করা উচিত? কিছুদিনের জন্য কি কলেজ থেকে সাসপেন্ড করে দিব, নাকি শাস্তি দিব বলুন? আমার বোনকে কে শাস্তি দেবে? কার এত বড় দুঃসাহস? দেখি ম্যাডাম একটা লাঠি নিয়ে আলতো করে তার হাতে আঘাত করছে। দেখুন ম্যাডাম, ভুল যখন হয়ে গিয়েছে সে হয়ে গিয়েছে, এর পরের বার থেকে আর এমন করবে না। কিন্তু এখনও লাঠি দিয়ে হাতে আঘাত করেই যাচ্ছে। আহি, তুমি কি ভুল করছো না ঠিক করছো? তুমি বলো তুমি কি করছো, তারপরে শাস্তি হবে। এই যে মিসেস, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? মিসেস নয়, ম্যাম হবে। আর হ্যাঁ, হুমকি দিচ্ছি। আপনার বোনকে শাস্তি দিলে কি করবেন শুনি? আমি কি করব দেখবেন আপনি। ম্যাডামের দিকে এগিয়ে গেলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে তার ভয় স্পষ্ট। পাশে এসে দাঁড়িয়ে বললাম, আমার এতটাই অধপতন হয়নি যে এতগুলো স্টুডেন্টের সামনে আপনাকে অপমান করব বা কিছু বলবো। আশা করি আমার ছোটো বোনকে কিছু বলবেন না, আর আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিব। আমি তো ভাবছিলাম হয়তো আজকে এতগুলো স্টুডেন্টের সামনে মান সম্মান যাবে। যেভাবে এগিয়ে আসছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাহ, পারফিউমের ঘ্রাণ তো বেশ সুন্দর, একেবারে পাগল করে দিচ্ছে। ক্লাসরুম থেকে বেরিয়ে প্রিন্সিপালের কাছে এসে কথা বলে ওটার সমাধান করে আমার কলেজে চলে আসি। ক্লাসে আসতেই দেখি নতুন ম্যাম। আসতে পারি মিস? কল মি ম্যাডাম, নট মিস। ইউ আর লেট, সো স্টে আউটসাইড। আমি বারণ করেছি না? তারপরও ক্লাসরুমে প্রবেশ করেন কেন? কোনো রিপ্লাই না দিয়ে হাবিবকে সরিয়ে ওর পাশে বসে গেলাম। আচ্ছা বেয়াদব তো। না, খুদাই পেঁচাল পেরে লাভ নেই, যা পারছে করতে থাক। ম্যাম, আকাশকে কিছু না বললেই ভালো। শুধু শুধু আপনার বলাই হবে। এই ছেলে কারো কথা শোনে না। সবাই পড়াশোনায় মনোযোগী হও। ক্লাস শেষ হতেই বেরিয়ে আসি। দেখতে দেখতে বেশ কিছুদিন গেল। দুপুরে বাইক ঠেলে ঠেলে আসছি। হঠাৎ করে বাইকের কি হলো বুঝলাম না, চলতে চলতেই বন্ধ হয়ে গেল। সামনে তাকিয়ে দেখি ওই মেয়ে, আমাদের ম্যাম। কি যেন নাম বলছিল, জোর কিছু একটা হবে। তিনজন ছেলে ঘিরে ধরে রেখেছে আর শরীরে হাত দেওয়ার চেষ্টা করছে। বাইক ঠেলতে ঠেলতে ওদের ওখানে গেলাম। তিনজনে আমাকে দেখেই দৌড় দিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে কান্না করছে। এমনভাবে দাঁড়িয়ে না থেকে চোখের পানি মুছে আমার সাথে আসুন। রিক্সা নিয়ে যেতে কি হয়েছে? জি, রিক্সা করে যাচ্ছিলাম, কিন্তু রিক্সা থামিয়ে দিয়ে আমাকে জোর করে নামিয়ে দিয়ে রিক্সা পাঠিয়ে দিয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে। এখন আসুন, আর কয়েক মিনিট হাঁটলেই বাসা চলে যাব। চুপচাপ হেঁটে চলে আসি বাসায়। আমি গ্যারেজে বাইক রেখে চলে আসি বাসার ভিতরে। হেঁটে আসার জন্য শরীর ঘেমে গিয়েছে। চেঞ্জ করে ওয়াশরুমে এসে গোসল করে বেরিয়ে এলাম। তারপর খেয়ে আবার রুমে। বিকেলে দ্বিতীয় বাইক নিয়ে বের হলাম। সাথে হকি স্টিক আছে এবং বন্ধুরাও আছে। আমরা কোথায় যাচ্ছি ভাই? চল তাহলে দেখতে পাবি। আমার বাসার মেয়েদের উত্ত্যক্ত করার শাস্তি কি সেটা টের পাবে। সাহস কত ওদের! তোর বোনকে কে উত্তপ্ত করেছে? কার এত বড় সাহস? আমি কি একবারে বলেছি আমার বোনকে? ওদের 8টা জায়গাতে পেয়ে গেলাম। তারপর 5 জন মিলে দিলাম কেলানি। গতকাল সকালে গিয়ে মাপ চেয়ে নিবি। যদি মাপ না চেয়েছিস তাহলে পরের বার পা দুটো ভাঙবো। আব্বে, কাকে উত্তপ্ত করেছে বলবি তো? আন্টিকে? আন্টিকে কেন করবে? আরে বাল, আমাদের নতুন ম্যাম নেই, কি যেন নাম,
আব্বুর কেমন বন্ধুর মেয়ে হয়, গ্রাম থেকে এসেছে, বাসা ভাড়া খুঁজছিল, আব্বু আমাদের বাসায় রেখে দিয়েছে। কি হলো, তোরা এমনভাবে তাকিয়ে রয়েছিস কেন? তু তো সুপার উস্তুম লিখনা রে। দিব বিচির উপর লাথি। আমার কথা শুনে চারজনের মুখ বন্ধ। আর তোরা গিয়ে মাপ চাইবি, যে হাত ভালো আছে সেই হাতও ভেঙে দিব। চল এবার যাওয়া যাক। তারপর এসে একটা গাছের নিচে বসলাম। সন্ধ্যা হতে হতে বাসায়। রাতে খাবার সময় আকাশ, আগামীকাল কিছু বিদেশি গেস্ট আসবে। দুপুর 11টায় মিটিং রেখেছি। তোমার প্রজেক্ট তাদের পছন্দ হলে হয়তো ইনভেস্টমেন্ট আসতে পারে। আমি ঠিক সময়ে পৌঁছে যাব। ভাইয়া বেস্ট অফ লাক, আগেই জানিয়ে রেখে দিলাম। হুম। কাজ শেষ করে রুমে এসে ওয়েবসাইটের বাকি কাজগুলো করতে বসলাম। দেখা যাক কি হয়। আমি একটা আইটি বিজনেস দাঁড় করিয়েছি। এখন আপাতত 20 জন এমপ্লয় আছে। বিজনেস বড় হলে তখন লোকজন বৃদ্ধি পাবে। অনেক পরিশ্রম করতে হয়েছে। কাজ শেষ করতে করতে রাত 1টা বেজে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে নির্ঘাত আকাশে দিন এমন অবস্থা করেছে, কারো হাতে ব্যান্ডেজ, কারো মাথায়। এমনিতে ম্যানারলেস হলেও এই দিক থেকে অনেক ভালো। আই এম ইমপ্রেস। ওকে ওকে, সবাইকে ক্ষমা করে দিলাম। 3 জনে চলে গেল। বুঝলাম না ছেলেটা এমন গুন্ডা কেন, মেরে কি অবস্থা করে দিয়েছে। যাই কলেজের ভিতরে যাই। নতুন ম্যাম একটু দেখতে ভালো না, কোনো স্টাইল নেই, কোনো কিছুই নেই। কেমন খ্যাত খ্যাত লাগে। গ্রামের মেয়ে কেমন আর হবে বল? শাড়িটা স্টাইল করে পরলে জোস লাগবে। করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন ছেলেটার কথা শুনে সাইডে ফিরে তাকাই। তাদের কাছে এগিয়ে বললাম, আমাকে কিছু বললে? না ম্যাম, তেমন কিছু তো বলিনি। তুমি কি বলেছ শুনেছি। আকাশ যদি এই কথা শোনে তাহলে তোমার কি হবে তুমি জানো? আকাশ কিন্তু আমার কাজিন ব্রাদার। সরি ম্যাম, আমাকে এইবারের মতো মাফ করে দেন প্লিজ। আকাশ ভাইয়াকে কিছু বলবেন না প্লিজ ম্যাম। ওকে, এইবারের মতো কিছু বললাম না, কিন্তু পরের বার যদি কিছু বলো তাহলে কিন্তু আকাশকে বলে দিব। ওই ছেলেদের ওখান থেকে চলে এলাম। বা ভালোই তো সবাই ভয় পায়। ভাগ্যিস আর কিছু বলিনি, যাক এই যাত্রায় বেঁচে গেলাম। আমি তো এতক্ষণে আগুন নিয়ে খেলতে চাইছিলাম, ব্রাদার না। মিটিং শেষ করে বাসায় চলে আসলাম। আমার প্রজেক্ট তাদের পছন্দ হয়েছে। ডিল ফাইনাল করে অফিস থেকে বেরিয়ে আসি। এর মাঝে আরও বেশ কয়েকদিন চলে গেল। মা, তুমি তো ফ্রি থাকছো, তুমি কি আমার মেয়েকে টিউশনি পড়াবে? পড়ানো যায়, কিন্তু আন্টি আমি একটু রাগী, অল্পতেই রেগে যায়। আপনার মেয়ের উপর রাগ দেখালে কিছু বলবে না, আর আপনার ছেলে কিছু বলবে না তো? আমি এই কয়েকদিনে যা দেখলাম, ওনারা ভাই বোন অনেক সাংঘাতিক। তাহলে থাক, আমি চাচ্ছি না কোনো সমস্যা হোক। ওদের কোনো বিশ্বাস নেই, কখন কী করে বসবে। তেমন কিছু একটা ঘটে গেলে তখন তোমার সামনে আমি লজ্জায় দাঁড়াতে পারবো না। আপনার ছেলে এমন কেন? শাসন করেননি কেন? ছোট থেকে যদি শাসনে রাখতেন তাহলে তেমন হতো না, তাই না আন্টি? ধরা চলে আপনাদের দোষ। তোমার কথাও ঠিক, আমাদের দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ। আন্টি আমি সেভাবে বলতে চাইনি। বুঝলাম না এদের ফ্যামিলি আজব কেন। ভদ্রের ঘরে অভদ্র শয়তান, বখাটে আবার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি তো কোনো কিছুই মিলাতে পারছি না। আজকে কলেজ ছুটি, তাই দুপুরে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে নিচে আসি। রান্নাঘরে এসে আমার কাঁধে হাত রেখে বললাম, খাবার জন্য কিছু আছে? না নাই। হাত রাখার সাথে সাথেই দূরে সরে গেল। কি 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 করছেন আপনি? সরি, আমি ভেবেছিলাম আম্মু, প্লিজ কিছু মনে করবেন না। আর দেরি না করে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসি। কি একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, ভাগ্যিস জড়িয়ে ধরিনি। ভদ্র ভেবেছিলাম, কিন্তু অনেক লুইচাও। আর একটু হলেই তো সর্বনাশ করে দিচ্ছিল। অসভ্য বেয়াদব ছেলে। সবাই বসতে যাব, তখন আম্মুকে দেখতে পেয়ে বললাম, আম্মু খাবার জন্য কিছু কি রয়েছে? দিয়ে যাচ্ছি। আম্মু রান্নাঘর থেকে পায়েস দিয়ে গেল। খেয়ে রুমে। পরের দিন সকালে কলেজে প্রবেশ করতে যাব। তখন কোথা থেকে একটা মেয়ে বাইকের সামনে এসে পড়লো। খেয়াল করে দেখি ইরা ম্যাম। মরা রাত জায়গা পাননি? আমার বাইকের সামনে এমনভাবে পড়েছেন কেন? আমার দিকে তাকিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। চেহারায় ভয় স্পষ্ট। কি রয়েছে যে এমনভাবে তাকিয়ে আছে? দেখি একটা লোক। তাড়াতাড়ি বাইক থেকে নেমে ওনাকে ধরে উঠিয়ে বললাম, কি হয়েছে মিস? লাভার এসে গেছে। এটা তোর আশিক? তোর বাপ তোকে লুকিয়ে রেখেছে বলে কি তোকে খোঁজে পাবো না বলছিস? লোকটা এগিয়ে এলে বললাম, আমাদের কলেজে কি চাই? এই যা,
তোরা ওকে ধরে নিয়ে আয়। মনে হচ্ছে বেশ বড় একটা ঝামেলা হবে। একজন এগিয়ে এলে নাকের উপর ঘষি দিয়ে মিডিল বরাবর লাথি পড়তে যাবে, তখন ওর টি শার্ট ধরে দুই গালে দুইটা থাপ্পড়, এমন মাইর খেয়ে নিচে পড়ে গেছে। তোর সাথে ফাইট করে মজা পাওয়া যাবে। কোনো রিপ্লাই না দিয়ে ওর পেটে ঘুষি মারতেই সামনে হেলে পড়ে। মাথা নিচু হতেই মুখে হাঁটু দিয়ে আঘাত করেছি। লোকটা পিছনে সরতে সরতে অনেক দূরে সরে গেছে। উত্তর বাচ্চা, তোকে তো আমি আজকের মতো যাচ্ছি, কিন্তু পরের বার দেখে নিব। সাবধানে থাকিস, কখন কি হয়ে যাবে বুঝতেই পারবি না। কোনো রিপ্লাই না দিয়ে এগিয়ে যেতেই দৌড় দিয়েছে। যে লোকটাকে প্রথমে মেরেছিলাম সে উঠে দৌড় দিয়েছে। পিছনে ঘুরে বললাম, দেখতে তো আহামরি সুন্দরী না, তারপরেও আপনার পিছনে এত লোকজন পড়ে আছে কেন? সেদিন ওই ছেলেগুলো, আর আজকে এই লোক। হেল্প করার জন্য থ্যাঙ্কস। আজকের এটা আমার ব্যক্তিগত প্রবলেম। সবসময় হেল্প করতে পারবো না বা থাকবো না। এবার একটা বডিগার্ড রাখেন, অথবা বিয়ে করে তার ছায়ে চলে যান। এই লোকের থেকে কিভাবে রক্ষা পাবো জানি না। বাদ দেন, যা হবে দেখা যাবে। আমাকে হেল্প করার জন্য আবারও ধন্যবাদ। এটা ম্যাম চলে গেল। বুঝলাম না এর রহস্য কি। মারপিট হবার জন্য অনেক স্টুডেন্ট জমা হয়ে গিয়েছে। তারপর আবার মেইন গেট। বাইকের কাছে আসতেই প্রীতি বাইকের অপোজিটে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। মাইর খাওয়ার ইচ্ছে জেগেছে। সবসময় এমনভাবে কথা বলো কেন? বোন আমার, বিরক্ত না করে যাও তো। বোন নয়, বউ বলো। আমি তোমার বউ হব। কোনো রিপ্লাই না দিয়ে পাশ কাটিয়ে বাইক নিয়ে চলে আসি। বাইক রেখে বন্ধুদের কাছে এসে বসলাম। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে যখন ক্লাসের দিকে যাব, তখন ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি আম্মু কল দিয়েছে। রিসিভ করতেই